This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাশকতা ছড়াতে কৌশল বদলাচ্ছে জঙ্গি সংগঠন। প্রকাশ্যে আইসিসের মাইনর মডিউল। ডাক্তার মডিউলের পর এবার মাইনর মডিউল। এই মুহূর্তে আরো একটা বড় খবর, আইনের ফাঁক গলে নাবালকদের ব্যবহার জঙ্গি সংগঠনের। ছত্তিশগড়ের রায়পুরে জালে আইসিসের 2 নাবালক জঙ্গি। দিল্লিতে নাশকতার মধ্যেই আইসিসের নাবালক জঙ্গি গ্রেফতারিতে এই মুহূর্তে উদ্বেগ বাড়ছে। 2 নাবালক জঙ্গির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মগজ ধোলাইয়ের অভিযোগ। অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে আমরা ডিটেল তো জানাবোই, কারণ কিভাবে সোশ্যাল মিডিয়ায় মগজ ধোলাই হতো, কিভাবে এই যে মাইনর মডিউল তা চলতো বা এখনো সেই চেষ্টা তারা চালাচ্ছে আইসিসের তরফ থেকে, আমরা ডিটেলে জানবো। আমাদের প্রতিনিধি সুজয় পাল তা জানাবেন এই বিষয়ে। সুজয়, দেখো, আইসিসির এটা একটা নতুন মডিউল বলেই মনে করছে ছত্তিশগড় পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি। তার কারণ এর আগে কখনো দেখা যায়নি কোনো জঙ্গি সংগঠন নাবালকদের ব্যবহার করছে। আর এক্ষেত্রে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে ছত্তিশগড় এটিএস সূত্রে বা অ্যান্টি টেররিস্ট স্কোয়াড সূত্রে, যে এই 2 জন ইনস্টাগ্রামকে ব্যবহার করে নাম পরিচয় বদল করে আইসিস ভাবধারার প্রচার করতো এবং জিহাদি কার্যকলাপ কীভাবে করতে হবে সেই ভাবধারায় মানুষকে উদ্বুদ্ধ করত। এবং কেন নাবালকদের ব্যবহার, এর পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তেমনটাই তদন্তকারীরা জানাচ্ছে। তার কারণ যেহেতু নাবালকদের ক্ষেত্রে আইন অতটা কঠোর হতে পারে না যেটা সাবালকদের ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রেই আইসিস এবার এই নাবালকদের ব্যবহার করছিল এবং নাবালকদের মাধ্যমে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ব্যবহার করে তাদের ভাবধারা প্রচার করছিল। এবং যেটা তদন্তকারীরা জানাচ্ছেন যে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল পরীক্ষা করে দেখা গিয়েছে যে অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের এই যে আইসিস ভাবধারামূলক প্রচার সেগুলো তারা ফলো করতো, সেগুলো তারা শুনতো, পড়তো, জানতো। ফলে এটা উদ্বেগজনক যে এরকম নাবালকদের ব্যবহার করে এই কর্মকাণ্ডটাই জঙ্গি কার্যকলাপ, জঙ্গি প্রচার, ভাবধারা প্রচার, এই কার্যকলাপটা চালিয়ে দেওয়া। এবং তদন্তকারীরা এবার যেটা দেখার চেষ্টা করছে যে আর কোথাও এইরকম নাবালকদের ব্যবহার করে, তার কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, নিশ্চয়ই এরা 2 জন নয়, তার মানে আরো অনেকে রয়েছে মানে এই বিষয়টার সঙ্গে মাইনর মডিউলে। তুমি সঙ্গে থাকো সুজয়। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে আমি এই মাইনর মডিউল নিয়ে কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার শুনবো। মডিউলটা তো নিশ্চিতভাবে একটা নতুন ভাবে চ্যালেঞ্জ হচ্ছে ফর দ্য এন্টায়ার ইন্টেলিজেন্স এজেন্সি। দ্বিতীয়ত যারা টিনেজার, আপনি যেটা সঠিকভাবে বললেন, যারা 18 বছরের নিচে, তারা আইনের মধ্যে আসবে না। তারা যদি ধরাও পড়ে তাদের ওরকম স্ট্রিক্টেস্ট যে পানিশমেন্ট হয় সেই পানিশমেন্ট দেওয়া যাবে না। ইউএপিএ যারা ডক্টর মডিউলে আপনি দেখবেন মোজাম্বিল যেগুলো এখন সামনে আছে, এরা ডার্ক ওয়েবে কিন্তু মেম্বার ছিল। ডার্ক ওয়েবে একজন মেন্টর থাকে, তারা ওদের মগজ ধোলাই করে, র্যাডিক্যালাইজ করে। মেন্টর তাদের একটা অন্য পথে একবারে নিয়ে চলে যায়, র্যাডিক্যালাইজ পথে। আমি আরেকবার সুজয়ের সাথে কথা বলতে চাইবো। সুজয়, ঠিক যেখানে তোমাকে থামিয়েছিলাম, যে বিষয়টা তুমি উল্লেখ করছিলে, নিশ্চয়ই 2 জন নয়, তার কারণ যখন এইভাবে ব্রেন ওয়াশ শুরু হয় এবং সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে, তার মানে নিশ্চয়ই এরকম আরও নাবালক কোথাও না কোথাও রয়েছে। একেবারে দেখো, দেশ জুড়ে আইসিস এবার যে নতুন কায়দায় রিক্রুটমেন্ট করছে সেটা হলো এই নাবালকদের রিক্রুটমেন্ট করা। এবং নাবালকদের কাছে, তাদের কাছে দামি মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে, যেটা এই বয়সের যুবক যুবতীদের কাছে অন্যতম আকর্ষণের কারণ থাকে। এবং তাদেরকেও আগে থেকে মগজ ধোলাই করে দেওয়া হয়। এবং এই ধরনের নাবালকরা আর কোথায় কোথায় লুকিয়ে রয়েছে, তার কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা। আমি আসবো সুজয়, তুমি একটু প্লিজ কাইন্ডলি সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস ব্যানার্জির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুভাষিস বাবু, এই মুহূর্তে আইসিসের মাইনর মডিউলের সম্পর্কে আমরা জানতে পাচ্ছি, কারণ ইতিমধ্যেই 2 জন নাবালককে ধরা গেছে। এবং মনে করা, আপনার কি মনে হয় এখানে 2 জনই শেষ নয়, এরকম আরো নাবালক রয়েছে? এবং কি পরিকল্পনা নিয়ে আইসিস এগোতে চাইছিল? দেখুন, নানহা ফরিস্তা বা নানহা ফিদাইন এই মডিউল এর আগেও আইসিস বহুবার চালিয়েছে। এবং এইটা মূলত শুরু হয়েছিল সিরিয়ার ওখান থেকে। এবং এরা কি করতো, এরা বিভিন্ন রকম অ্যাক্সেসেবল জায়গায় এরা যেত এবং আবারও বলছি সেই একই জিনিস, সোশ্যাল পেনিট্রেশন এন্ড সোশ্যাল মাইন্ডসেটকে ইউজ করে। সাধারণত দেখবেন কোনো বাচ্চাকে নিয়ে আপনি যাবেন, সেই বাচ্চাকে কিন্তু চেক করা হয় না, বাবা মাকে চেক করা হয়। এই যে মাইন্ডসেটটাকে, এইটাকে ব্যবহার করে তারা বিভিন্ন রকম জায়গায় ঢুকতো, পাবলিক প্লেসে ঢুকতো। এবং ইন মোস্ট অফ দিস কেসেসে এরা কিন্তু হিউম্যান বম্ব,
এবং তারা নিজেরা মারা যেত এবং বেসিক্যালি বাচ্চারা কিছু বুঝতেই পারতো না তাদের গায়ে কি লাগানো আছে এবং তারা খেলনা ভেবে সেটাকে নিয়ে ঢুকে যেত এবং মারা যেত। এতে ধরাও পড়েছে বহু, এতে নিউট্রালাইজও হয়েছে বহু। কিন্তু এই মডিউলটা কিন্তু চলে এবং এই মডিউলটা চালিয়ে আবারও সেই সোশ্যাল পেনিট্রেশন ঘটাবার চেষ্টা করছে এবং সব দিক থেকে আমি আবারও বলছি দিস ইজ লেভেল 2 টেররিজম এবং এটা ভারতবর্ষে শুরু হয়ে গিয়েছে। এটাকে কাউন্টার করার জন্য অর্গানিক মেথডে কাউন্টার করা যাবে না, এটার জন্য স্ট্র্যাটেজিক মেথড লাগবে। আর এই মুহূর্তে একটি বড় খবর আসছে, জঙ্গি তৈরির কারখানা যে আল ফালহা তার নতুন কুকীর্তির খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি। এবার আল ফালহার 415 কোটির দুর্নীতির খোঁজ, আবারও বলছি 415 কোটি দুর্নীতির খোঁজ পাওয়া গিয়েছে। এই মুহূর্তে বড় খবর, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যের কাছে এই বিষয়ে আরো তথ্য রয়েছে, জানবো। সায়ন্ত, 415 কোটি এখনো পর্যন্ত কি কি জানতে পেরেছো? একদমই, দেখো 415 কোটি টাকার দুর্নীতি এবং আল ফালহা ইউনিভার্সিটির ভেতরে যে জঙ্গি তৈরির কারখানা বা জঙ্গি তৈরি আসলঘর যেটাই বলো না কেন সেটাতে তৈরি হচ্ছিল এবং তাতে যে ফান্ডিং হচ্ছিল সেটা ইউনিভার্সিটির যে সরকারি যে ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে এই মুজাম্মিল বা শাহিনদের অ্যাকাউন্টে আসতো এবং এমনটাই মনে করছে ইডি তদন্তকারীরা। এবং সেইটা এখনো 1 লক্ষ 2 লক্ষ না, কোটি কোটি টাকা। সেই টাকা কোথা থেকে আসতো, মূলত সেই অ্যাকাউন্টে কিভাবে পড়তো, সেই অ্যাকাউন্টে কিভাবে এই শাহিন আদিল বা মুজাম্মিলে বিশেষ করে শাহিনের অ্যাকাউন্টে ঢুকতো, এটাই মূলত এখন তদন্তকারীরা খতিয়ে দেখছে এবং সেটা প্রায় 400 এখন পর্যন্ত কোটি কোটি টাকা এই অ্যাকাউন্টে জমা পড়েছে। 415 কোটি টাকার মূলত খোঁজ পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে মূলত একাধিক এই ইউনিভার্সিটির ভেতরে একাধিক নথি তছরূপ করা হয়েছে বিভিন্ন ল্যাবের নামে যে কেমিক্যাল কেনা হয়েছে দেখানো হয়েছে। আদৌ সেই কেমিক্যাল কেনা হয়নি, তাহলে কেমিক্যালগুলো যদি না কেনা হয়ে থাকে তাহলে কেন দেখানো হলো, আর যদি কেমিক্যাল কেনা হয়ে থাকে তাহলে সেই কেমিক্যালগুলো গেল কোথায়, এইটাই মূলত তদন্তকারীরা খতিয়ে দেখছে। আর তদন্তকারী এটা নিশ্চিত হয়েছে যে বিপুল পরিমাণে কেমিক্যাল কেনা হতো বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার নামে যে টাকা নেওয়া হতো সেগুলো মূলত এই জঙ্গিদের অ্যাকাউন্টে গিয়েছে। আর এই টাকার পরিমাণ প্রায় 415 কোটি টাকা। দেখো ইতিমধ্যেই এই আল ফালহা ইউনিভার্সিটির প্রতিষ্ঠানে জাভেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ইডি এবং তাকেও সেই বিষয়টার দিকে আমরা নজর রাখতে চাইবো। সায়ন্ত, তোমায় আপাতত ধন্যবাদ। তুমি যেমনটা বলছিলে জাভেদ আহমেদ সিদ্দিকীর কথা আপনাদেরকে বলি, আমাদের দর্শকদেরকে জানাই, ইডির জালে আল ফালহা গ্রুপের চেয়ারম্যান আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাভেদ আহমেদ সিদ্দিকীকে। দিল্লি পুলিশের করা 2টি এফআইআর এর উপর ভিত্তি করে কিন্তু তদন্ত শুরু করে ইডি। ন্যাকের মান্যতা নিয়ে মিথ্যে দাবি ও মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ জাভেদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে। একাধিক অবৈধ লেনদেন ও আর্থিক তছরূপের হদিশ পেয়েছে ইডি। বিশ্ববিদ্যালয় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে নগদ 48 লক্ষ টাকা, কিছু ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ নথি ও কিছু ভুয়ো সংস্থা সংক্রান্ত তথ্য প্রমাণ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ডাক্তার মডিউলের কীর্তি ফাঁস হওয়ার পর বিতর্কে নাম জড়িয়েছে আল ফালহা বিশ্ববিদ্যালয়ের। আর এই ঘটনার পর থেকে একের পর এক ডাক্তার পড়ুয়া বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছেন। প্রতিষ্ঠান সূত্রে খবর, গত দুদিনে প্রায় 45 জন ডাক্তার পড়ুয়া ও অধ্যাপক প্রতিষ্ঠান ছাড়তে অনুমতি চেয়েছেন। মঙ্গলবার বেশ কিছু পড়ুয়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছেন তাদের অভিভাবকরা। আর এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, পড়ুয়ারা প্রশ্ন তুলছেন এবং অভিভাবকরাও। कितने लोग जा रहे हो? 3 और भी जा रहे हैं अंदर से, और भी अंदर से जा रहे हैं लोग। कितने लोग जा रहे हो? 3 और भी जा रहे हैं अंदर से, और भी अंदर से जा रहे हैं लोग। कितने लोग? দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তকারীদের নজরে বাংলাদেশ যোগ স্পষ্ট। বিস্ফোরক সরবরাহের অভিযোগে এবিটি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ইখতিয়ার নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে যুক্ত বলেই জানা গেছে। বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকগুলি দিল্লিতে এনেছিল এই ইখতিয়ারি, এমনটাই দাবি তদন্তকারীদের। রিপোর্টে দাবি করা হয়েছে ভারত একটি নতুন ধরনের হাইব্রিড সন্ত্রাসের মুখোমুখি হচ্ছে। পাকিস্তান বাংলাদেশ নেটওয়ার্ক সক্রিয়, আইএসআই হলো তার মাস্টারমাইন্ড। নজরে পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্য মালদা মুর্শিদাবাদ জেলায় মৌলবাদী নেটওয়ার্কগুলি সক্রিয় বলে সন্দেহ। যদিও প্রাথমিকভাবে ঢাকা দাবি করেছে ভারত বিরোধী কার্যকলাপের জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করা হচ্ছে না।